ছেলের বিয়ের আগে আমার নিজের দিদিই বলল, গোপা, চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে একদম দিস না। চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না। তুই কি ভেবেছিস ওই মেয়েগুলো সংসার করবে? ওই সাজগোজ করে ঘুরে বেড়াবে, কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে, বর থাকতেও অফিসে বসে অন্য ছেলের সাথে প্রেম করবে। ভাবলাম হতেও পারে, আমার দিদি তো, তাই মুখের ওপর কিছু বললাম না। কথাটা শুনে নিজের মনের মধ্যেই রেখে দিলাম। ছেলের বিয়ে কিন্তু চাকরি করা মেয়ের সাথেই দিলাম। আমার বিশ্বাস হয় না চাকরি করা মেয়েরা খারাপ হয়। যদি হয় তাহলে নিজের চোখেই না হয় দেখব। ছেলের বিয়েতে এসে ওই দিদিই বলল, চাকরি করা মেয়ের সাথেই তাহলে ছেলের বিয়ে দিলি? দেখিস তোর অবস্থা কি হয়। আমি বলেছিলাম, দেখি না কি হয়। বিয়ের 2 মাস কেটে গেছে। আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। ওরা অফিস বেরিয়ে গেলে আমি দুপুর টাইমটা ফ্রি, কোনো কাজ থাকে না, তাই গল্পের বই পড়ি। আমাদের প্রতিবেশিনী মালিনীদি দুপুরবেলা একদিন বাড়িতে এলো। আমি গল্পের বই পড়ছি দেখে মালিনীদি বলল, গোপাদি, তুমি সিরিয়াল দেখো না? বললাম, সিরিয়াল দেখি না, আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে, তাই ওইগুলোই পড়ি। রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন স্বাদের। ওই একঘেয়ে সিরিয়ালের কি আর দেখব? সিরিয়াল মানেই তো ওই একজন মানুষের 3টে করে বিয়ে। মালিনীদি হেসে বলল, আমি ঠিকই ধরেছি, তোমার ছেলের বউ তো ভীষণ চালাক মেয়ে। একেই বলে টাকা বাঁচানো। তুমি সিরিয়াল দেখা মানেই প্রতি মাসে টিভির পেছনে খরচ, ইলেকট্রিক বিল বাড়ানো, এসব বাজে খরচ হবে তো, তাই আর কি। ওই জন্যই 100 টাকার একটা বই কিনে দিলে মাসে কিছুটা হলেও তো টাকা বাঁচবে। মালিনীদির কথাগুলো জাস্ট শুনছিলাম। তারপর মালিনীদি চলে যেতেই আমি ভাবলাম, সত্যি কি তাই? বুঝে দেখলাম ঠিক তো বলে গেল না। টিভি দেখার জন্য মাসে যে খরচটা হয় সেটা তো বন্ধ করে দেয়নি। একটা বই পড়া শেষ হলে বরং আর একটা বই কিনে এনে দেয় আমার বৌমা। বুঝলাম মনের শান্তি উড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট। বিয়ের পর প্রথম বৌমার জন্মদিন। আমার ছেলে বলল, রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা। আমার ছোট ননদ শুনে বলল, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন হয় না, অমঙ্গল হয়। কথাটা শুনে আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তারপর ভাবলাম, দেখি না কি হয়। আমি নিজেই পায়েস রান্না করলাম। দিব্যি হই হুল্লোড় করে কেটে গেল, কোনো অমঙ্গল হয়নি। তার কিছুদিন পরেই ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করে বাড়িতে চাঁদের হাট বসালো, আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করলো। অনেকেই এসেছিল, কেউ আবার কানাকানি করে বলেও গেল, টাকা থাকলে যা হয় আর কি, এসব না করে গরিব লোকেদের কিছু দান করতেও তো পারে। বুঝলাম মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে। একদিন আমার ছোট বোন ওর ছেলের বউকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো। ততদিনে আমার ছেলের বিয়ের 1 বছর কেটে গেছে। সকালবেলায় রান্নাটা আমিই করি। ছেলে বৌমা দুজনেই অফিসে বেরোয়। সকালে অফিস যাওয়ার তাড়া থাকে ওদের। আমি রান্না করছি দেখে আমার বোন বলল, দিদি, তুই রান্না করছিস আর ছেলের বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে? একটা রান্নার লোক রাখতে পারে তো, এই বয়সে তোকে দিয়ে কাজ করাই। এখনকার মেয়েরা খুব চালাক। আমার বৌমা তো সব নিজে হাতে করে, আমি এখন পায়ের উপর পা তুলে বসে থাকি। তারপর
আমিও মুখ খুলতে শুরু করলাম। আমার বোনকে বললাম, জানিস, ওই বদ অভ্যেসটা আমারও ছিল, আমি ছেড়ে দিয়েছি। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে আগে দিতে হবে। আমি যদি কিছু না দিই তাহলে কিছুই পাবো না। দেখ কতদিন পায়ের ওপর পা তুলে থাকতে পারিস। আমার বোন তখন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার থেকে ওই রকম একটা উত্তর পেয়ে আর কিচ্ছু বলেনি। আসলে আমিও একসময় স্বার্থপরের মতো মেন্টালিটি নিয়ে চলতাম। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এলাম, তখন বাড়িতে আমি, আমার বর, শাশুড়ি আর একমাত্র দেওর। ননদের তখন বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 1 বছর পর দেওরের বিয়ে হলো। দেওর বিয়ে করে বউ নিয়ে চলে গেল কর্মস্থলে। সেখানে জায়গা কিনে বাড়ি করে ফেলল কিছুদিনের মধ্যেই। শাশুড়ি থেকে গেল আমাদের কাছেই। আমার ছেলে হওয়ার কিছুদিন পরেই শাশুড়ি অসুস্থ হয়ে পড়ল। সেভাবে আর কিছু করতে পারতো না। শাশুড়ির সেবা শুশ্রূষা আমাকেই করতে হবে দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি কোনো কিছুই করতে পারবো না। আমার হাজব্যান্ডও বলল, তোমার ইচ্ছে হলে করো, না হলে করো না, আমি তোমাকে জোর করতে পারি না। আমার তো মা, তাই আমাকে করতেই হবে। আমি দেখতাম আমার হাজব্যান্ড মায়ের জন্য সব কিছু করত। এতে আমার আরো খারাপ লাগতো। আমি বলতাম, তুমি কি একাই ছেলে? ছোট ছেলেও তো আছে, সেও তো মাকে নিয়ে গিয়ে রাখতে পারে। সম্পত্তির ভাগ তো সেও নেবে, তাহলে মায়ের জন্য কিছু করবে না কেন? আমার কথা শুনে ও আমাকে বলল, কে করলো না সেই বিষয়ে আমি কাউকে অভিযোগ করতে চাই না। আমি আমার কর্তব্য করছি কিনা সেটাই হলো কথা। বললাম, সব কর্তব্য কি তোমার? আমার এমন কথা শুনে আমার হাজব্যান্ড আমাকে কাছে বসিয়ে বলল, গোপা, একটা কথা মন দিয়ে শোনো। আমি আমার মায়ের জন্য যা করছি তা তোমার ভালোর জন্যই। এক সময় মায়ের জায়গায় তুমি আমি দুজনেই আসব। আমাদের ছেলে আমাদের থেকে কি শিখবে বলো তো? বরং এটা দেখে ছেলে বড় হোক, ওর বাবা তার মায়ের জন্য কি করছে। ভবিষ্যতে ছেলেও কিন্তু সেভাবে করবে আমাদের জন্য। ছেলেকে ডাক্তার বানাবে, শিল্পী বানাবে, কিন্তু তার আগে তো মানুষ বানাতে হবে। মানুষ হওয়ার শিক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে অনেক খারাপ দিন দেখতে হবে আমাদের। কেন জানি না, এই কথাটা আমার মনের মধ্যে দারুণভাবে গেঁথে গেল। সত্যিই তো, আমি যদি কিছুই না করি, আগামী দিনে আমি তো কিছুই পাবো না। পরিবারের শিক্ষাতেই ছেলে মেয়ে বড় হয়। নিজেকে শুধরে নিলাম, না, না দিলে কিছুই পাওয়া যায় না। শেষ কয়েকটা বছর যদিও বেশি দিন করতে পারিনি, তবুও শাশুড়ির সেবা করেছি। যে দিনগুলো করতে পারিনি, সে দিনগুলো না করতে পারার আক্ষেপ ছিল। এখন সেটা করি আমার বৌমার জন্য। তাই এখন ভাবি, আমি যদি পায়ের উপর পা তুলে বসে থাকি, তাহলে সেটা ভালো দেখায় না। বৌমার থেকে আশা করার আগে আমাকে ভাবতে হবে, আমি বৌমাকে কি দিয়েছি। বৌমা আমার থেকে অনেক ছোট, ওর থেকে অনেক আগে আমি পৃথিবীতে এসেছি। অভিজ্ঞতা অনেক বেশি আমার। বড় গাছের ছায়ায় ছোট গাছটা একদিন বড় হয়ে যাবে। সেদিন সে ফুল ফল সব দেবে। তাই তার আগে মাথার ওপর বড় ছাতা হয়ে আমাকেই থাকতে হবে। ছেলের বিয়ে হয়েছে 3 বছর। ছেলে বউকে নিয়ে বেশ ভালো আছি। বৌমাও চাকরি করছে, সুন্দর করে সব কিছু বজায় রেখেছে। এখন আমাদের সুখের সংসার।
আমার হাজব্যান্ডের ওই কথাটা যে কত বড় সত্যি সেটা এখন বুঝি। আমার ছেলে যেভাবে আমার প্রতি দায়িত্ব পালন করে, আমি তো তাই ভাবি। এই পৃথিবী হলো বড় আয়না, যে যেমন দেখাবে তেমনি দেখতেও হবে। জীবনে ভালো করে চলতে গেলে, নিজেরা ভালোভাবে থাকতে গেলে বাইরের লোকের কথায় কান দিলে চলবে না। আমরা ভালো থাকলে আমাদের কাছের লোকগুলোই ভালো থাকে না। পজিটিভ কোনো বার্তা না নিয়ে সবেতেই নেগেটিভ কিছু খুঁজতে চেষ্টা করে। বাইরের লোকের কথায় যদি কান দিতাম, তাহলে আজ যে এতটা ভালো আছি, এই ভালো থাকাটাও থাকতে পারতাম না। সংসার আমাদের, সংসার করার দায়িত্বও আমাদের, কিন্তু সংসার ভাঙে বাইরের লোকের কথাতে। এই সত্য আমি বুঝেছি। তাই ভালোবাসতে হলে নিজের ছেলের সাথে ছেলের বউকেও ভালোবাসতে হবে বেশি। কারণ তার হৃদয়ে ভালোবাসা না জমালে সে আদৌ বাসবে তো? ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না। ভালোবাসা দিলে তবেই ভালোবাসা মেলে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।